সাথে রাখছি, চোখ রাখছি খবরে। সংস্কার, নেতৃত্ব ও ভবিষ্যৎ দৃষ্টির এক অনন্য সংমিশ্রণে ত্রিপুরা আজ জাতীয় উন্নয়ন মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। দেশের একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে আউটলুক ম্যাগাজিনের বিশেষ সংস্করণে $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ডাক্তার মানিক সাহা। তাঁর নেতৃত্বে প্রবৃদ্ধি, সুশাসন ও বিনিয়োগ বান্ধব পরিবেশের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ত্রিপুরা। সংস্কার চালিত উন্নয়নের ছন্দে ভারতের ভবিষ্যৎ যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে প্রান্তিক রাজ্য ত্রিপুরা। দেশের $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নপথে যে কজন নেতৃত্ব দেশকে দিক নির্দেশ দিচ্ছেন, তাঁদের মধ্যে স্থান করে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার সংস্কার ভিত্তিক শাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে আউটলুক ম্যাগাজিনে প্রকাশিত লিডারশিপ রিওয়ার্ড ত্রিপুরার রিফর্ম রেনেসান্স শীর্ষক নিবন্ধে। একসময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ত্রিপুরা আজ পরিণত হয়েছে আত্মবিশ্বাসী, সংস্কার চালিত ও ভবিষ্যৎমুখী এক রাজ্যে। সাম্প্রতিক 5 বছরে রাজ্যের প্রবৃদ্ধি জাতীয় স্তরের দ্বিগুণ হয়েছে এবং বিনিয়োগ প্রস্তাব ছাড়িয়েছে 33,000 কোটি টাকা। এই সাফল্যের মাধ্যমে জাতীয় স্তরে শীর্ষ সংস্কারকারী রাজ্য হিসেবে প্রশংসা কুড়িয়েছে ত্রিপুরা। 2022 সালের মে মাসে মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যে শুরু হয় কাঠামোগত সংস্কারের এক নতুন অধ্যায়। পেশায় একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন থেকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শাসন শৈলীতে ফুটে উঠেছে চিকিৎসকের নির্ভুলতা ও সংস্কারকের দূরদর্শিতা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই মূল মন্ত্রকে সামনে রেখে প্রশাসন, নীতি ও বাস্তবায়নে একযোগে গতি এনেছে রাজ্য সরকার। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেয় সরকার। সুশাসন বিভাগ, ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এবং ত্রিপুরা নগর পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের মতো সংস্থা গঠন করে মজবুত করা হয়েছে নীতির ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত। IIM কলকাতা, ISI কলকাতা, এইমস নয়াদিল্লি ও জাতীয় আইন বিশ্ববিদ্যালয় আগরতলার মতো শীর্ষস্থানীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এই প্রতিষ্ঠানগুলি। শিল্প, স্টার্ট আপ, পর্যটন, ডেটা সেন্টার, বাঁশ ও রাবার শিল্প, প্রাকৃতিক গ্যাস, আবাসন ও ভূমি লিজ, একের পর এক প্রগতিশীল নীতি প্রণয়ন করা হয়েছে এসব ক্ষেত্রে। সময় সীমাবদ্ধ অনুমোদন, নিয়ন্ত্রক সরলীকরণ ও ব্যবসা করার সহজ পরিবেশ আমূল বদলে দিয়েছে রাজ্যের বিনিয়োগ মানচিত্র। জাতীয় স্তরে মন্ত্রী পরিষদ সচিবালয়ের নির্দেশে 23টি ক্ষেত্রে নিয়ন্ত্রণ মুক্তি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেয় ত্রিপুরা। মুখ্য সচিবের দপ্তরে গঠিত হয় বিশেষ ডিরেগুলেশন সেল। মুখ্যমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক তৎপরতায় সংস্কার বাস্তবায়নে দেশের শীর্ষ রাজ্যগুলির তালিকায় উঠে আসে ত্রিপুরা। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাস্তব অর্থনীতিতে। তাজ হোটেলস, এয়ারটেল, গোদরেজ, পতঞ্জলির মতো বড় কর্পোরেট সংস্থা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরায়। আগরতলায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে 250 কোটি টাকার বিনিয়োগ রাজ্যের ক্রমবর্ধমান আস্থার প্রতীক। পাশাপাশি আগরতলা ও জেলা সদরগুলিতে রিয়েল এস্টেট ও অবকাঠামোগত কর্মকাণ্ডে গতি এসেছে চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিফর্ম এক্সপ্রেসের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন যাত্রাকে 2047 সালের লক্ষ্যাভিমুখী করেছে ত্রিপুরা। অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও ভবিষ্যৎ প্রস্তুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্য। আজকের ত্রিপুরার গল্প শুধু অর্থনৈতিক সাফল্যের নয়, এটি বিশ্বাসের গল্প। আর তা হলো সংস্কারে বিশ্বাস, প্রতিষ্ঠানে বিশ্বাস এবং নেতৃত্বে বিশ্বাসের গল্প। ডাক্তার মানিক সাহার সুদৃঢ় ও কৌশলগত নেতৃত্বে ত্রিপুরা কেবল প্রশাসনিক সংস্কার করছে না, বরং নতুন করে সংজ্ঞায়িত করছে নিজের ভবিষ্যৎকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লিতে এনজেল চাকমার মৃত্যুর তদন্তের বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের সঙ্গে আবারও একবার আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 18 জানুয়ারি দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
উত্তরাখণ্ডে বর্ডবাদে শিকার প্রয়াত অ্যাঞ্জেল চাকমার আগরতলার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার দুপুরে প্রয়াত অ্যাঞ্জেল চাকমার ছোট ভাই, তার পিতা এবং মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলা হয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হলেও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তবে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাঞ্জেল চাকমার মৃত্যু দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 26শে ডিসেম্বরের ঘটনা, যে সে যখন মারা যায়, তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ধামিজি, পুষ্কর সিং ধামিজি, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমার সাথে বারবার কথা বলেছেন, 4-5 বার কথা হয়েছে। কি বিষয় ওনার থেকে জানলাম, আর এমনিতে তো নিউজ পেপারে এসেছিল। উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইনের পথে চলবে, এবং 5 জনকে আউট অফ 6 5 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে যা বললো যে একজনকে ধরবার জন্য ওনারা পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে। তো এখন যা জানলাম, এখানে এখনো অব্দি ওকে ধরতে পারেনি। পুলিশের হাত তো লম্বা, ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র 25 থেকে 26 বছর ওর বয়স। এমবিএ করছিল, এমবিএ করে পাশও করেছিল, বলে প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে। সত্যি দুঃখের বিষয়। আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল, আমি বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম, বললো এখানে নেই, ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছ মারাতে। এইবার যখন আমি নর্থে যাই, আসার সময় ভাবলাম যে মাছ মারাতে যাব, আবার শুনলাম ওরা এখানে চলে এসে। তো আমি আজকে এর জন্য এখানে আসলাম। ওনার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অ্যাঞ্জেল চাকমাকে। সরকারি পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অ্যাঞ্জেল চাকমার পিতার বদলি মণিপুর থেকে আগরতলায় করার বিষয়টিতে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী 19শে জানুয়ারি দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু তদন্তের বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওই ওরা আঘাত করার চেষ্টা করেছিল, আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন গেল আর কি। তো আমাদের তরফ থেকে আর কি করবো, আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম। ওখান থেকে ওনারা আর্থিকভাবে উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয়, উনিও করেছেন। এগুলো তো চলবে, কিন্তু উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফ এ চাকরি করেন, এখন মণিপুরে ওনার পোস্টিং। তো যদি এখানে আইজি হেডকোয়ার্টারে শালবাগানে আনানো যায়, তাই আমি বলছি চিঠি দিন আপনি, আমি এ বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যাতে, কারণ ওরা এখন মেন্টালি, একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর এত অল্প বয়সে, কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি। তো বললাম যে আমি চেষ্টা করব। আর ওর ছোট ভাইয়েরও বায়োডাটা, হি ওয়াজ ডুইং গ্রাজুয়েশন ইন সোসিওলজি, এখনো কমপ্লিট হয়নি। ওনারা বলছিলেন যদি ওর কিছু করা যায় তো ভালো। আর ওখানকার যে ইনভেস্টিগেশন গুলো চলছে প্রপারলি যেন হয়। আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার। উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না, তবুও যাতে কোনো জায়গার মধ্যে কোনো লুপহোল যাতে না হয়, সেটাকে স্ট্রেংথেনিং করা হয়। আবার আমি আগামী 19 তারিখ দিল্লি যাচ্ছি। আমি 18 তারিখ যাবো, 19-20 আমার বৈঠক আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে। ওনাকে আমি আরো পুরো ডিটেলস, ওনাদের যা যা ওনারা বলেছেন সেই বিষয়গুলো ওনার গোচরে আনবো। গত 9 ডিসেম্বর দেরাদুনে প্রকাশ্য বাজারে বর্ণবাদী হামলার শিকার হয়ে 26শে ডিসেম্বর সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রাজ্যের এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমার। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে যদিও সিট গঠন করেছে উত্তরাখণ্ডের সরকার, তবুও এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে প্রয়াতের পরিবার। বর্ণবাদের শিকার হয়ে অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ দাবি শাস্তিও দাবি করেছে প্রয়াতের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ইরানে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা, সহিংস বিক্ষোভ এবং সম্ভাব্য আন্তর্জাতিক সামরিক সংঘাতের আশঙ্কার প্রেক্ষিতে সেদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার জন্য পরামর্শ জারি করেছে ভারত সরকার। এক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দ্রুত অবনতি এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বুধবার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে ভারত সরকার। ৫ জানুয়ারি ২০২৫-এ জারি করা পূর্ববর্তী অ্যাডভাইজারির ধারাবাহিকতায় বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক, যার মধ্যে ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকেরা রয়েছেন, তাদের উপলব্ধ বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বলে জানিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। গত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে ইরানের চলমান বিক্ষোভ। বিভিন্ন সূত্র অনুযায়ী এই সহিংস আন্দোলনে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ২৫০০ জনেরও বেশি মানুষের। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অসন্তোষ এবং ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ এই আন্দোলনকে আরও উস্কে দিয়েছে, যা ইরানের শাসন ব্যবস্থার জন্য দেখা হচ্ছে বড় চ্যালেঞ্জ হিসেবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সম্ভাব্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আশঙ্কায়। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে তীব্র হয়েছে জল্পনা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সহায়তা আসছে বলে মন্তব্য মধ্যপ্রাচ্যে আরও বাড়িয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে সব ভারতীয় নাগরিক এবং পিআইওদের বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলার, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার এবং দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখতে বলা হয়েছে নাগরিকদের। সহায়তা নিশ্চিত করতে জরুরি হেল্পলাইন চালু করেছে এবং একাধিক যোগাযোগ নম্বর ও অফিসিয়াল ইমেল আইডি প্রকাশ করেছে দূতাবাস। তেল সমৃদ্ধ দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ভঙ্গুরতা, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অসন্তোষের মুখে রয়েছে এই ইসলামিক রাষ্ট্র। বর্তমান বিক্ষোভ এই সংকটকে আরও গভীর করেছে, যার প্রভাব সরাসরি পড়ছে সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার উপর। এই প্রেক্ষাপটে ভারত সরকারের জারি করা এই পরামর্শ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পৌষ সংক্রান্তি শীতের হিমেল সকালে চালের গুঁড়ো আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধে যখন ঘর ভরে ওঠে, তখনই যেন স্পষ্ট হয়ে ওঠে বাঙালির চিরচেনা সংস্কৃতি। পিঠে পুলি শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির কৃষিজীবন, পারিবারিক বন্ধন ও লোক ঐতিহ্যের এক জীবন্ত দলিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রন্ধন সংস্কৃতি বয়ে চলেছে সময়ের স্রোতে, যা আজও হয়ে আছে বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। পিঠেপুলি তৈরি সংস্কৃতি বাঙালি সমাজে কেবল একটি খাদ্যাভ্যাসের অনুষঙ্গ নয়, এটি বাঙালির ইতিহাস, কৃষিভিত্তিক অর্থনীতি ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এক প্রাচীন ঐতিহ্য। বিশেষ করে পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এই সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পায় ঘরে ঘরে। নতুন ধান ঘরে ওঠার আনন্দ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে পিঠেপুলি বিশেষ মর্যাদা লাভ করেছে বাঙালি সমাজে। কৃষিভিত্তিক সমাজে পিঠেপুলির উৎপত্তি। ধান কাটার পর চালের গুঁড়ো, খেজুরের গুড় ও নারকেলের সহজলভ্যতা থেকে এই রন্ধন প্রণালী বিকাশ। গ্রাম ত্রিপুরায় একসময় প্রতিটি পরিবারে নিজেরাই চাল ভাঙিয়ে গুঁড়ো তৈরি করত এবং বাড়ির উঠোনেই বসত পিঠে বানানোর আসর। এই প্রক্রিয়ায় মহিলাদের ভূমিকা মুখ্য, তবে পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে এটি পরিণত হয় এক সামাজিক উৎসবে। রান্নাঘর তখন হয়ে ওঠে গল্প, হাসি ও অভিজ্ঞতা বিনিময়ের কেন্দ্র। মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিঠে বানাইলাম, আমি এবং আমার বৌমা দুইজনে মিলে কিছু বানাইছি। ছোটোবেলার থেকে দেখেছি মকর সংক্রান্তিতে ঠাকুমা, দিদারা, মা সবাই বানাইতো। তো শ্বশুর বাড়িতে দেখলাম শাশুড়ি টাশুড়ি সবাই বানায়, তো আমিও কিছু ট্রাই করলাম। তো এখানে পাটিসাপটা, মালপোয়া, সেদ্ধ বুলি, খোলা পিঠা, এইটুক আপাতত হইল, আরো কিছু বানাবো। পিঠেপুলি তৈরির সঙ্গে বাঙালির সামাজিক সম্পর্ক গভীরভাবে জড়িয়ে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে পিঠে আদান প্রদান সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। এই রীতির মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং প্রকাশ পায় পারস্পরিক সহমর্মিতা। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও লক্ষ্য করা যায় এর প্রভাব। খেজুরের গুড়, নারকেল বিক্রেতা ও
চাল কলগুলির ব্যস্ততা বেড়ে যায় সংক্রান্তির সময়। সংস্কৃতির দিক থেকে পিঠে পুলি বাঙালির পরিচয়ের অংশ। ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, চিতই, দুধ পুলি কিংবা তিল পুলি, প্রতিটি পিঠের সঙ্গে জড়িয়ে রয়েছে অঞ্চল ভেদে ভিন্ন স্বাদ ও ইতিহাস। এই বৈচিত্র্যের বাঙালির সংস্কৃতির সমৃদ্ধকেই তুলে ধরে। প্রজন্ম থেকে প্রজন্ম এই রেসিপি ও পদ্ধতি মৌখিকভাবে হস্তান্তরিত হয়ে এসেছে, যা বজায় রয়েছে লোক সংস্কৃতির ধারাবাহিকতা। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো, ঘরে বানাতো এরকম পিঠে। তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়ি মার সঙ্গে পিঠে বানাচ্ছি। কি কি পিঠে? পিঠে বানালাম, আজকে বানালাম পাটিসাপটা বানালাম, মালপোয়া বানালাম, সিদ্ধ পুলি বানালাম আর খোলা পিঠা বানালাম। তো মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরই করা হয় এই পিঠে? প্রতি বছরই করা হয়, এবারও করলাম। তবে আধুনিক নগর জীবনে এই ঐতিহ্য নানা চ্যালেঞ্জের মুখে। ব্যস্ত জীবনযাপন, একক পরিবার ও বাজার নির্ভর খাদ্যাভ্যাসের কারণে কমেছে ঘরে ঘরে পিঠে বানানোর প্রবণতা। অনেক ক্ষেত্রেই পিঠে এখন দোকান বা মেলা কেন্দ্রিক পণ্যে পরিণত হয়েছে। তবুও গ্রামাঞ্চল ও শহরের কিছু পরিবারে আজও এই প্রথা টিকে আছে, যা ঐতিহ্য রক্ষার প্রতি সচেতনতারই পরিচয়। তবে সার্বিকভাবে বলা যায়, পিঠে পুলি তৈরি বাঙালির সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও তার মূল সত্তা আজও অটুট। এটি বাঙালির আবেগ, সামাজিকতা ও ঐতিহ্যবোধের প্রতীক। খাদ্যের স্বাদ ছাড়িয়ে আজও বাঙালির সাংস্কৃতিক স্মৃতি ও পরিচয়ের এক শক্তিশালী বাহক হিসেবে সমাজে বিদ্যমান পিঠে পুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের দেখা মিলল মকর সংক্রান্তিকে ঘিরে। ঘরে ঘরে হরিনাম সংকীর্তনের ধ্বনি আর হরিলুটের মাধ্যমে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে স্থানীয় মানুষ উদযাপন করলেন এই পবিত্র উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তাই ছিল এই আয়োজনের মূল সুর। মকর সংক্রান্তি শুধু একটি ঋতু পরিবর্তনের উৎসব নয়, এটি বাঙালি সমাজের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপলক্ষ। সেই ধারাবাহিকতাতেই লঙ্কামোড়া এলাকার আলপনা গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন ও হরির লুটের আয়োজন বহন করে স্থানীয় সমাজ জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনি অন্যদিকে পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হয় গ্রামীণ সমাজে। ভোর থেকে করতাল, ঢাক ও শঙ্খধ্বনির সঙ্গে হরিনামের সুর গোটা এলাকাকে আচ্ছন্ন করে তোলে ধর্মীয় আবেশে। বাড়িতে বাড়িতে গিয়ে সংকীর্তনের আয়োজনের ফলে ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে সমষ্টিগত রূপ পায় ধর্মীয় অনুষ্ঠান। পুষ্পাকর্ম উপলক্ষে আমরা প্রতি বছরই আমার শ্বশুর শাশুড়ি ইষ্টমগুলিকে পিঠাগুলি করছে, পায়ের কীর্তন করছে, তারপরে লুট দিছে, সবাই মিলে আনন্দ করতে করছি, হরিনাম সংকীর্তন করছি। প্রত্যেকবারই করো? প্রত্যেক বছর এটা চলছে। এটা কি তুমি তোমার মানে পূর্বপুরুষ পূর্বপুরুষ থেকে এটা চলে এসেছে। হ্যাঁ, কিরকম লুক হয়? লুক আর প্রচুর লুক হয়। কি নাম তোমার? আমার নাম আরতি দেবনাথ। এই জায়গাটা শর্মালুনা। সংক্রান্তি তো মকর সংক্রান্তি তো আমার বিয়ের পর থেকে দেখতেছি, আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িরা করে, তার থেকে দেখেছি। তাছাড়া পাড়ার সবাই করে, সবার বাড়ি ডাল পোলা হয়, পিঠেগুলি উৎসব হয়, সে বাড়ান দেওয়া হয়, লুট হয়, আমরা খুব আনন্দ পাই লুট দিয়ে। তো এই লঙ্কামোড়া এখন আলপনা গ্রাম নামেও অনেকটা পরিচিত হয়ে গেছে। প্রত্যেকবারই করো? হ্যাঁ, প্রত্যেকবারই। কিরকম লুক হয়? খুব প্রচুর, দেখলেনই তো কিরকম হয়, কিরকম আনন্দ পান? মানে এটা কি আপনারা? হ্যাঁ, আমাদের একটা ঐতিহ্য। এটা কি বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে দেখেছি। কি নাম আপনার? রিনা দেবী। এই ধরনের আচার কেবল আধ্যাত্মিক চর্চার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক সংহতি রক্ষার একটি কার্যকর মাধ্যম বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। হরির লুটের মাধ্যমে প্রসাদ বিতরণ গ্রামীণ সমাজে সাম্যের বার্তা বহন করে, যেখানে ধর্মীয় উৎসব উন্মুক্ত থাকে সবার জন্য। আধুনিকতার ছোঁয়া
এমনভাবে চতুর্দিকে ছড়া যাইতেছে গা, আমরা অনেক ঐতিহ্যকে দিন দিন আমরা ভুলে যাইতেছি। আমার মনে হয় বা আমি বিশ্বাস করি আমাদের যে প্রাচীন যে ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখার দরকার। যেমন আধুনিকতার প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের এই প্রাচীন আধুনিকতাটারও দরকার আছে। এটার মধ্যেও একটা বিজ্ঞান আছে, এটার মধ্যেও মানুষের একটা যে মিল বন্ধন, এই মিল বন্ধনটা গড়ে ওঠে। তাই এই মিল বন্ধনটাই আমাদের এই আধুনিকতার যে মূল যে চাবিকাঠির দিকে নিয়ে যাব। যদি আমরা এই মিল বন্ধনটা না থাকে তাহলে এই আধুনিকতার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। তাই আমি বিশ্বাস করি আধুনিকতার সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যটা যাতে চিরস্থায়ীভাবে আমরা পাশাপাশি যাতে নিয়ে যেতে পারি। এবং আমরা দেখছি এখন কি হয়, এখনকার দিনের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা তাদের যে পূর্বপুরুষের কথা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। তারা শুধু তার মা এবং বাবা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু একটা সময় আছিল তারা মা, বাবা, ঠাকুর দাদা এবং একটা বংশানুক্রমভাবে পরিচিত আছিল এবং জানতো মানুষের নাম। এখন ছোট বাচ্চাদেরকে যদি কোয়া হয় যে তোমার দাদার নাম কি, এখন দাদার পরে যদি কারো জিজ্ঞাসা করা হয় এই নামটা তারা বুঝতে পারে না। এই ধরনের উৎসব বর্তমান সময়ে যখন আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্য ও লোকাচার অনেকাংশে বিলুপ্তির পথে, তখন লঙ্কামুড়ার আলপনা গ্রামে এই ধরনের অনুষ্ঠান স্থাপন করছে ঐতিহ্য রক্ষার এক ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষত তরুণ প্রজন্মের অংশগ্রহণ এই সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন স্থানীয় প্রবীণরা। সার্বিকভাবে বলতে গেলে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, সামাজিক ঐক্য, সাংস্কৃতিক পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মের মূল্যবোধ হস্তান্তরের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে আমাদের চিরাচরিত সংস্কৃতি। রিপোর্ট, নিউজ নাও। আগরতলা বর্দোয়ালি এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মৃণালকান্তি দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলে। অভিযোগ, বর্দোয়ালি এলাকায় পথ আগলে মৃণালকান্তি দেবনাথকে শারীরিকভাবে নির্যাতন করে সমাজদ্রোহীরা। ঘটনার পরপরই এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। সংশ্লিষ্ট থানার একাংশ পুলিশ আধিকারিকের সঙ্গে হামলাকারীদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে সাংবাদিক মহল। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। সংবাদের সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে, এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল। নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, ওই ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে বলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিছুতারা আসে। আসার পর ওসিকে 3-4 বার ফোন করে ডিনেগর ওসিকে, ওসি আসেনি, কারণ ওসি চিনে কারা মেরেছে। রাজ্যের অন্যতম পরিচিত বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত সিপাহীজলা চিড়িয়াখানা এখন গভীর প্রশ্নের মুখে। গত কয়েক মাসে একের পর এক পশু পাখির অস্বাভাবিক মৃত্যু শুধু চিড়িয়াখানার আভ্যন্তরীণ ব্যবস্থাপনাকেই নয়, বরং সামনে এনে দিয়েছে রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার বাস্তব চিত্রকেও। এই মুহূর্তগুলির নেপথ্যে অবহেলা, ত্রুটি নাকি প্রশাসনিক ব্যর্থতা, তা খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে ক্রমশ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বনভিত্তিক পর্যটন কেন্দ্র সিপাহীজলা চিড়িয়াখানায় গত কয়েক মাস ধরে একের পর এক পশু পাখির মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনিক ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে চিড়িয়াখানার অভ্যন্তরে পরপর 2টি ময়না পাখি, একটি ঈগল, একটি চশমা বানর, একটি কালো মুখ হনুমান এবং একটি ফিশিং ক্যাটের মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলেছে চিড়িয়াখানার গোটা ব্যবস্থাপনার উপর। যে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তার মধ্যে ফিশিং ক্যাট ও কালো মুখ হনুমান বিশেষ সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। এদের মৃত্যু শুধুমাত্র চিড়িয়াখানার অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি গুরুতর প্রভাব ফেলছে রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ ব্যবস্থার ওপরও। এই ধরনের প্রাণীর মৃত্যু হলে তার কারণ নির্ণয় ও স্বচ্ছ তদন্ত বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। পশু পাখির মৃত্যু হয়েছে স্যার, ইদানিং এই মাসে তো নেই, গত মাসে ডিসেম্বরে আছে হিল মাইনা 2টা, আর এই যে জঙ্গল ক্যাট একটা, আর নভেম্বরে আছে 2টা,
একটা ক্যাপলেঙ্গুর আর একটা ফায়ার স্লিপ মাংকি। স্যার মানে মৃত্যুর কারণটা কি? এগুলি আমরা স্যাম্পলগুলি নিয়েছি, কিন্তু এখনো এটা এস্টাবলিশ হয়নি। এটা কোনো সিমটম নেই, হঠাৎ করে এগুলো মারা গেছে। ডক্টর যে রিপোর্ট দিয়েছে এখানেও মোস্টলি যখন শীতকাল আসে তো জু অ্যানিমেলগুলির একটু ইমিউনিটি একটু কম থাকে, যার কারণে মোস্টলি বিভিন্ন ইস্যু থাকে, জেনেটিক্যালি একটু উইক থাকে, যার কারণে ওরা অনেক সময় পোস্টমর্টম করা হয়নি? কোনো সিমটম নেই, হঠাৎ করে ভালো থাকে, সকালেও ভালো থাকে, হঠাৎ করে দুপুরে বিকালে মারা। চিড়িয়াখানার চিকিৎসক, কিউরেটর এবং বায়োলজিস্টরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও সময় মতো চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। অসুস্থ পশু পাখিদের আলাদা করে পর্যবেক্ষণের পরিবর্তনে অনেক ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ। এই অবহেলায় প্রাণহানির অন্যতম কারণ হতে পারে বলে মত পশুপ্রেমী সংগঠনগুলির। চিড়িয়াখানার ভেতরে পশু পাখিদের খাদ্য সরবরাহ ও পরিচর্যার মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। নির্ধারিত পুষ্টিমান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে না, খাদ্যের গুণগত মান নিম্নমানের এবং অনেক ক্ষেত্রে বাসস্থানের পরিচ্ছন্নতা নিয়মিত হচ্ছে না। সামনে উঠে এসেছে এমন অভিযোগও। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে পশু পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এই বিষয়গুলি। কোনো খাওয়া খাদ্য বা পরিচর্যার কোনো অভাব হচ্ছে, ওষুধ টষুধ বা ডাক্তারি এই বিষয়ে? না, এটা আমার তরফ থেকে আমি জানি যে আমার তরফ থেকে নাই বা ইমপ্লিমেন্টেশন। কিন্তু স্যার আমাদের কাছে একটা অভিযোগ যে চিড়িয়াখানার যে চিকিৎসক ডক্টর কেশববাবু, উনি কি রাতে থাকেন না কোয়ার্টারে? যখন হঠাৎ করে পশু পাখি অসুস্থ হয়, রাতে তো এরকম অসুস্থ হয়ে বা এরকম তো নেই কোনো। আর এখন অব্দি ইভেন রাতেও যদি স্যাম্পল আসে বা কিছু আসে তাই না থাকেন না এমন তো না, যখন দরকার না তাই থাকেন, এমন না যে অ্যাটেন্ড করেন না তাই না। এখন অব্দি তো এমন কোনো কমপ্লেন নেই। খাওয়া খাদ্য পশু পাখিদের এই বিষয়ে কোনো ইয়া নেই তো স্যার? কোনো ঘাটতি নেই তো খাওয়া খাদ্য বা? এমন তো এগুলি কিছু নেই, কারণ এগুলি সব আমরা এখন ধরিয়ে দেওয়া হয়, এগুলো সব ক্যামেরার মধ্যে এগুলি সব থাকে, সিসি ক্যামেরা আছে? সবগুলি এটা সার্ভেলেন্সে থাকে পুরোটা, আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স পুরোটা। তাহলে স্যার স্বাভাবিক ন্যাচারাল ডেথ এরপর যেগুলি মারা গিয়েছে? ন্যাচারাল ডেথই, হ্যাঁ, এটা তো কেউ তো আর এটাকে মানে ন্যাচারাল ডেথ। স্যার আপনি তো চিড়িয়াখানার মানে ডিরেক্টর, হ্যাঁ, জো ডিরেক্টর। স্যার আপনার নামটা? সিদ্ধার্থ দেববর্মা। থ্যাংক ইউ স্যার। আরও উদ্বেগজনক অভিযোগ উঠেছে চিড়িয়াখানার অভ্যন্তরে চলা বিভিন্ন নির্মাণ কাজকে ঘিরে। অভিযোগ অনুযায়ী একাধিক নির্মাণ প্রকল্পে কমিশন বাণিজ্য চলছে, যার ফলে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে। অপরিকল্পিত ও নিম্নমানের নির্মাণ পশু পাখিদের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে বলেও রয়েছে অভিযোগ। একাধিক মৃত্যুর পরেও এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট বা দায়িত্ব নির্ধারণ সামনে আসেনি। প্রশাসনের এই নীরবতা ক্ষোভ বাড়িয়েছে এলাকাবাসী এবং পরিবেশ প্রেমীদের মধ্যে। বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন বন দফতর এবং রাজ্য প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি সংশ্লিষ্টদের। সিপাহীজলা চিড়িয়াখানার মূল উদ্দেশ্য ছিল সংরক্ষণ, শিক্ষা ও গবেষণা, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই উদ্দেশ্য কতটা সফল হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। দ্রুত স্বচ্ছ তদন্ত, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহি এবং পশু পাখিদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।